হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমল রয়। আর আজকে আমরা দেখবো একটা নতুন চ্যাপ্টার সম্পর্কে। চ্যাপ্টারের নাম নেচার অফ ভাইব্রেশন, বা বাংলায় বললে কম্পনের প্রকৃতি। ওকে, ছোট্ট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, তেমন বেশি কিছু নেই, রিডিং পড়ার মতো চ্যাপ্টার, ঠিক আছে। তো তার মধ্যে কিছু কিছু ছোট ছোট টার্ম আছে, সেই টার্মগুলো সম্পর্কে আমরা আজকে দেখবো। তাড়াতাড়ি কমপ্লিট করবো, বেশি টাইম নিব না, ঠিক আছে। ছোট চ্যাপ্টার। ফার্স্টে কি নেচার অফ ভাইব্রেশন, রাইট? মানে ভাইব্রেশনের প্রকৃতি কিরকম হয়, রাইট? তো ভাইব্রেশন যে হয় মানে কম্পন, ভাইব্রেশন বা কম্পন। আগের সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারে কি ছিল? ভাইব্রেশন বা কম্পন বা অসিলেশন বা দোলন কাকে বলা হতো? যে পর্যায়বৃত্ত গতি একই রাস্তা বরাবর বারবার করে কি করতো? যাওয়া আসা করতো, ঠিক? এখান থেকে শুরু করবে, এদিক যাবে, আবার 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 এদিক যাবে। এটাই কি? এটাই এক ধরনের ভাইব্রেশন বা কম্পন বা দোলন বা অসিলেশন, যেটাই বলা যাবে। ওকে, সো এই চ্যাপ্টার হচ্ছে ভাইব্রেশনের উপরে। তো এই যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ট্রান্সভার্স, আর দুই লংগিটিউডনাল। ট্রান্সভার্স মানে হচ্ছে অনুপ্রস্থ কম্পন, আর লিখে দিই, একটা হচ্ছে ট্রান্সভার্স হয়, আরেকটা হয় একটা ট্রান্সভার্স ভাইব্রেশন হয়, আরেকটা হচ্ছে লংগিটিউডনাল। ট্রান্সভার্স মানে অনুপ্রস্থ কম্পন বা তির্যক কম্পন, আর লংগিটিউডনাল মানে অনুদৈর্ঘ্য কম্পন বা লংগিটিউডনাল ভাইব্রেশন। ওকে, সো দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যের জন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, একটা যদি আমি সিঙ্গেল পেন্ডুলামের ডায়াগ্রাম ড্র করি, এটা একটা সিঙ্গেল পেন্ডুলাম, রাইট? এটার যে মোশন হবে, যে ভাইব্রেশন হবে, সেটা কোন দিকে হবে? এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, রাইট? এরকম করে হবে মোশনটা। ফার্স্টে এদিকে যাবে, তারপর এদিকে যাবে, তারপর আবার এদিকে যাবে, তারপর আবার এদিকে যাবে, রাইট? এভাবে মোশনটা হবে। এবার এখানে যদি আমি অ্যাক্সিস ডিফাইন করি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, কিরকম হবে? ধরলাম এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এক্স অ্যাক্সিস হলো, ওয়াই অ্যাক্সিস হলো। এই যে বস্তুটা টোটাল, যে সরল দোলকটা যে আমরা আঁকালাম, যে ডায়াগ্রামটা ড্র করলাম, এই সরল দোলকটার দৈর্ঘ্য কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট? ওয়াই অ্যাক্সিস বরাবর দোলকটা আছে, কিন্তু তার যে কম্পনটা হচ্ছে সেটা কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে বস্তুটার দৈর্ঘ্য এই বরাবর, বস্তুটার কম্পন হচ্ছে এই বরাবর, দৈর্ঘ্য এই বরাবর, কম্পন হচ্ছে এই বরাবর। তাহলে এদের মাঝে কোণ কত? 90 ডিগ্রি। এদের মাঝের কোণ কত তৈরি হবে? 90 ডিগ্রি। তো এই ধরনের কম্পনকে বা ভাইব্রেশনকে আমরা বলি ট্রান্সভার্স ভাইব্রেশন। ওকে, বা তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন, ঠিক আছে। আরেকটা হচ্ছে লংগিটিউডনাল। লংগিটিউডনাল কি? লংগিটিউডনাল এক্সাম্পল হচ্ছে স্প্রিং এর ভাইব্রেশন। ওকে, স্প্রিং এর ডায়াগ্রাম কি ছিল? স্প্রিং এর ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে এই বরাবর একটা স্প্রিং ছিল, এখানে একটা বস্তু রাখা ছিল, একটা বস্তু ছিল এম মাসে ধরলাম। এবার এটার যে ভাইব্রেশন হবে কোন দিকে হবে? এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর হবে। এদিকে যাবে, তারপর এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, রাইট? এইভাবে। এখানে যদি দেখি, এই বস্তুটার দৈর্ঘ্য কোন বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। বস্তুটার দৈর্ঘ্য কোন বরাবর? ওয়াই অ্যাক্সিস। স্প্রিংটা কোন দিকে আছে? এইভাবে আছে। দৈর্ঘ্য কোন দিকে? এদিকে। আবার এর ভাইব্রেশন কোন দিকে হচ্ছে? ভাইব্রেশনও হচ্ছে এইভাবে, রাইট? তো দৈর্ঘ্যও এদিকে, ভাইব্রেশনও এদিকে। দৈর্ঘ্যও এদিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর। ভাইব্রেশনও কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটাকে আমরা বলবো লংগিটিউডনাল ভাইব্রেশন বা অনুদৈর্ঘ্য কম্পন। ওকে, মানে এ দুটার মধ্যে মেন পার্থক্য কি? মেন পার্থক্য হচ্ছে ট্রান্সভার্সের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য যেদিকে থাকে আর ভাইব্রেশন যেদিকে হয় সে দুটো কি হয়, সমকোণে থাকে, ঠিক আছে। মানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বস্তুটা থাকে, বস্তুর দৈর্ঘ্য থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর কি হবে? এই বস্তুটার কম্পন হবে বা ভাইব্রেশন হবে, ঠিক আছে। আর লংগিটিউডনালের ক্ষেত্রে কি, যেদিকে বস্তুটার দৈর্ঘ্য, বস্তুটার কম্পনও সেই দিকে হবে, ভাইব্রেশনও সে সেই দিকেই করবে। ওয়াই অ্যাক্সিস বরাবর এর দৈর্ঘ্য, ভাইব্রেটও করছে কোন দিকে? এই ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এটার ক্ষেত্রে তাই না, এটা দৈর্ঘ্য এদিকে ছিল কিন্তু যাচ্ছে এদিকে, এদিকে,
দৈর্ঘ্য এই বরাবর যাচ্ছে এদিকে এদিকে, এটার দৈর্ঘ্য এই বরাবর যাচ্ছে এদিকে এদিকে, রাইট? তো এই হচ্ছে ট্রান্সভার্স আর লংগিটিউডনালের মধ্যে মেইন পার্থক্য, ঠিক আছে? তো ট্রান্সভার্স ভাইব্রেশন আর লংগিটিউডনাল ভাইব্রেশন কি জিনিস বোঝা গেল। নাও সিম্পল পেন্ডুলামকে যদি আমরা আরেকটু ভালো করে দেখি, তাহলে একটা জিনিস বলতে পারি, একটা সিঙ্গেল পেন্ডুলামের ডায়াগ্রাম ড্র করি। ওকে, এটা সিঙ্গেল পেন্ডুলাম, এটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ওকে, অ্যামপ্লিটিউডে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এইভাবে একটা পেন্ডুলাম ছিল, এই পেন্ডুলামকে নিয়ে গেলাম এদিকে, নিয়ে গেলাম, ওকে এদিকে নিয়ে গেলাম, অ্যামপ্লিটিউড অব্দি নিয়ে গেলাম, তারপর ছেড়ে দিলাম। কি হবে? এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, রাইট? তো এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে এইখান থেকে শুরু করে এত দূর অব্দি যাবে, আবার এখান থেকে এখানেই ফিরে আসবে, আবার এখানেই যাবে, আবার এখানেই ফিরে আসবে, রাইট? এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে এর কি হবে? এর কি হবে? এর টাইম পিরিয়ড, এর ফ্রিকোয়েন্সি, এর সবকিছু কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কারণ এনার্জি তো কোনো খরচা হচ্ছে না। এদিকে যতটা যাবে তাহলে এদিকেও ততটাই যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে। কিন্তু এটা তো আইডিয়াল কেস, রাইট? আমরা যদি আইডিয়াল দুনিয়ার থেকে বেরায় যদি বাস্তবে ফিরে আসি, তাহলে কি হয়? বাস্তবে কি হয়? এখানে ছিল পেন্ডুলামটা, এদিকে নিয়ে গেলাম, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, ধীরে ধীরে কমতে থাকবে না? বিস্তারটা যে হবে, অ্যামপ্লিটিউডের ভ্যালু কি হবে? কমতে থাকবে ধীরে ধীরে। ফার্স্টে এখান থেকে শুরু করে এত দূর গেল, তারপরে এবার এত দূর আসবে, এত দূর গেল, আবার পরের বার এত দূর আসবে, এত দূর গেল, আবার এত দূর আসবে, এদিকে গেল, তা ধীরে ধীরে কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে, রাইট? বস্তু কি চায়, চেষ্টা কি করে? তার সাম্যাবস্থায় ফিরে আসার। সেজন্যই তো প্রত্যান্বয়ক বল কি করছে? অ্যাপ্লাই হচ্ছে এর উপরে, রাইট? রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য তো এদিকে যাচ্ছে, এবার এখানে যখন পৌঁছাবে রিস্টোরিং ফোর্সের জন্য, তখন তো এর একটা কি থাকবে? ইনার্শিয়া অফ মোমেন্ট থাকবে, গতিজাড্য থাকবে, তার জন্য ও ওইদিকে চলে যায়। এবার এনার্জি যদি কনজার্ভ থাকে, এদিকে যতটা গেছিল ওইদিকেও অতটাই যাবে, আবার ফিরে আসার সময় আবার এতটাই আসবে। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে তো এনার্জি কনজার্ভ থাকবে না। বাস্তবে কি হবে? অনেক কিছুতে এনার্জি ক্ষয় হবে। যেমন সবচেয়ে কমন কি জিনিস? এয়ার রেজিস্ট্যান্স। বায়ুর বিরুদ্ধে, যে বায়ুর মধ্যে দিয়ে চলছে, বায়ু কি করবে? রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, মানে বাধা দিবে ওকে চলতে। তো বায়ুর বিরুদ্ধে কার্য করতে গিয়ে, ওয়ার্কিং করতে গিয়ে কি হবে? এনার্জি ক্ষয় হবে। তো এনার্জি তো কনস্ট্যান্ট থাকলো না, এনার্জি তো কনজার্ভ থাকলো না। তাহলে কি হবে? ধীরে ধীরে এ টাইম পিরিয়ড কমতে থাকবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, এই অ্যামপ্লিটিউডও কমতে থাকবে। একসময় কি হবে? এখানে এসে পৌঁছে যাবে। মানে এইভাবে গেল, এইভাবে গেল, একটু কমবে, 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 কমতে 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 কি হয়ে গেল? স্থির হয়ে গেল। কোথায়? সাম্যাবস্থানে বা ইকুইলিব্রিয়ামে, রাইট? তো যে মোশনে, মানে যে ভাইব্রেশনের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকে, কি কনজার্ভ থাকে? এনার্জি। যে ভাইব্রেশনের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকে, যার ফলে কি হয়? এই ভাইব্রেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, আর এই সরল দোলকের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড, রাইট? কি থাকবে? কনজার্ভ থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। এনার্জি কনজার্ভ, সেজন্য কি হচ্ছে? এদিকে যতটা যাবে ওইদিকে ততটা যাবে, চিরকাল এভাবেই চলতে থাকবে। তো এই ধরনের ভাইব্রেশনকে কি বলে? এই ধরনের ভাইব্রেশনকে বলে ফ্রি ভাইব্রেশন বা মুক্ত ভাইব্রেশন বা স্বাভাবিক কম্পন। ওকে, মুক্ত ভাইব্রেশন তো বলে না, মুক্ত কম্পন বলে, ঠিক আছে? বাংলা বললে বাংলা গোটাটা, ইংলিশ বললে ইংলিশ গোটাটা। তো মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বা ফ্রি ভাইব্রেশন। ওকে, আর আইডিয়াল দুনিয়া থেকে বাইরে এসে যদি বাস্তবে দেখি, আমরা বাস্তবে যদি দেখি, তাহলে কি হবে? এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স পড়বে। সবচেয়ে কমন কি? এয়ার রেজিস্ট্যান্স। আরো অনেক ধরনের রেজিস্ট্যান্স থাকতেই পারে। বায়ুর বিরুদ্ধে কার্য করবে, এনার্জি কনজার্ভ থাকবে না, সে শেষমেশ কি করবে? নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে। তাই তো হবে না? তাই তো হবে। তো এরকম করে ধীরে ধীরে কমতে থাকবে, অ্যামপ্লিটিউড কমতে থাকবে, টাইম পিরিয়ড কমতে থাকবে। তারপর ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। তার জন্য টাইম পিরিয়ড কমলে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়বে, কারণ ফ্রিকোয়েন্সি এর টাইম পিরিয়ড ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ফ্রিকোয়েন্সি কি হয়? ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু হয় 1/t, রাইট? তাই না? তো টাইম পিরিয়ড কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে 1 সেকেন্ডের মধ্যে বেশি বার চলবে। তো ধীরে ধীরে চলতে চলতে কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। ওকে, তো যখন এনার্জি কনজার্ভ থাকে তখন চিরকাল একইভাবে চলতে থাকবে। কি হবে? টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকবে, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। সেটাকে কি বলে? সেটাকে বলে স্বাভাবিক কম্পন বা মুক্ত কম্পন, বা ইংলিশে বললে ফ্রি ভাইব্রেশন। কিন্তু বাস্তবে কি হবে? ওরকম হবে না, ধীরে ধীরে কমতে থাকবে, রাইট? এনার্জি কনজার্ভ থাকে না। তো সেই ক্ষেত্রে যে কম্পন হয়, সেই কম্পনকে বলে অবমন্ডিত কম্পন
অবমন্দিত কম্পন, ঠিক আছে। তো যদি দুটো গ্রাফ ড্র করি না, তো কিরকম হবে, সিম্পল পেন্ডুলামেরই এক্সাম্পল নেই তো। আচ্ছা, একটা কি বললাম, যখন এনার্জি কনজার্ভ থাকবে, যখন সমান পরিমাণ, যখন কি থাকবে, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকবে, একই থাকবে, ফ্রিকোয়েন্সি একই থাকবে, অ্যামপ্লিটিউড একই থাকবে, সেটাকে কি বলে মুক্ত কম্পন। যখন কমতে থাকবে ধীরে ধীরে, যেটা বাস্তবে হয় অরিজিনালি, সেটাকে কি বলে অবমন্দিত কম্পন, ঠিক আছে। তো যেটার ক্ষেত্রে এনার্জি কনস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে কি হবে, এদিক থেকে এদিকে যাবে, আবার এদিকে যাবে, রাইট, এভাবে চলতে থাকবে। এটা যদি গ্রাফ ড্র করি, ইকুইলিব্রিয়াম থেকে যদি জার্নি শুরু করি, ফার্স্টে হাইয়েস্ট পিকে পৌঁছলো, আবার হাইয়েস্ট উল্টা দিকে, তারপরে হাইয়েস্ট উল্টা দিকে, হাইয়েস্ট উল্টা দিকে, এরকম করে চলতে থাকবে, রাইট। এই বরাবর এটা কনস্ট্যান্ট থাকবে, এই বরাবর এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক এভাবে থাকবে। কিন্তু বাস্তবে কি হবে, অবমন্দিত কম্পন হবে, রাইট। ধীরে ধীরে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এরকম করে কমতে থাকবে, ঠিক। তাহলে গ্রাফটা কেমন হবে, এটা কি ছিল, এটা ছিল অ্যামপ্লিটিউডের ভ্যালু, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের ভ্যালু। আর এটা কি, এটা হচ্ছে টাইম, এটা কি, এটা হচ্ছে টাইম। টাইমের সাথে অ্যামপ্লিটিউড কি আছে, কনস্ট্যান্ট আছে। এবার টাইমের সাথে কি হবে, ফার্স্টে তো হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হবে, তারপর ধীরে ধীরে কমবে, আরো কমবে, আরো কমবে, ঠিক আছে। তাহলে অ্যামপ্লিটিউড কি হলো, ধীরে 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 কমতে থাকলো। অ্যামপ্লিটিউড কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে, কেন, কারণ ফার্স্টে ধরলাম এখানে ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, এটা ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, এখান থেকে এত দূর অবধি গেল, এদিকে এত দূর অবধি যাবে, তারপরে এবার কি হবে, এত দূর যাবে না, এখানে আসলো, এখানে আসলো, আরো কমবে, আরো কমবে, আরো কমবে, ধীরে ধীরে কি হলো, বিস্তার যেটা হচ্ছিল, অ্যামপ্লিটিউড যেটা হচ্ছিল, বিস্তার প্রথমবার এতটা ছিল, পরের বার এতটা, তারপরে এবার এতটা, তো বিস্তার ধীরে ধীরে কমে যাচ্ছে, অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমে যাচ্ছে। ফার্স্ট বার যদি অ্যামপ্লিটিউড A1 হয়, পরের বার যদি অ্যামপ্লিটিউড A2 হয়, তারপরে এবার A3 হয়, তারপরে এবার A4 যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, এই ছবিটাকে মুছলাম, A1 by A2 equal to A2 by A3 equal to A3 by A4 and so on, ওকে। যতক্ষণ না ওটা ইকুইলিব্রিয়াম পজিশনে স্থির হয়ে যাচ্ছে, যতক্ষণ বিস্তার হবে ততক্ষণ এই ফর্মুলা চলতে থাকবে। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে রেট অফ ডিক্রিমেন্ট, মানে কতটা পরিমাণে কমে যাচ্ছে, রেট ধীরে ধীরে কমে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা যাই অনুপাত হবে, এটার অনুপাত সেম হবে, সমান অনুপাতে ধীরে ধীরে কমতে থাকে, ওকে। এটাকে কি বলে, রেট অফ ডিক্রিমেন্ট, এটাকে কি বলে, রেট অফ ডিক্রিমেন্ট, ঠিক আছে। তো এই টপিক বোঝা গেল কি জিনিস, এক তো কম্পন কি হয়, হতে পারে আইডিয়ালি কি হতে পারে, মুক্ত কম্পন বা স্বাভাবিক বিস্তার, স্বাভাবিক কম্পন বা ফ্রি ভাইব্রেশন। আরেকটা কি হতে পারে, যেটা বাস্তবে হয় আসলে, হতে পারে না, যেটা হয় আসলে বাস্তবে, সেটা কি, সেটা হচ্ছে অবমন্দিত কম্পন, যেটা অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমতে থাকে, ফার্স্টে অনেকটা দূর অবধি যাবে, তারপর ধীরে ধীরে কমতে 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 এক জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে, রাইট। তো যেখানে স্থির হয়ে যায় সেটা কি হলো, অবমন্দিত কম্পন, যার ক্ষেত্রে রেট অফ ডিক্রিমেন্ট হয় হচ্ছে A1 by A2 ইকুয়াল টু A2 by A3 ইকুয়াল টু A3 by A4। এগুলো কি প্রতিবার কি হচ্ছে, যতটা করে অ্যামপ্লিটিউড হচ্ছে, প্রথমবার A1 হলো, পরের বার A2 হলো, তারপরে এবার A3, তারপরে এবার A4, এরকম করে কমতে কমতে যতক্ষণ না জিরো হচ্ছে, ওকে। তো তো কি হলো, এই যে একটা সিম্পল পেন্ডুলাম, এই পেন্ডুলামটা এদিকে যাবে, তারপর এদিকে যাবে, তারপর একটু কমবে, কমতে কমতে এখানে কমে স্থির হয়ে গেল, রাইট। এখানে নিচে নামবে না, অবশ্যই এখানেই ঘুরবে, একই জায়গায় দাগ বোঝা যাবে না, সেজন্য নিচের দিকে দিলাম, ওকে। তো এইভাবে চলতে চলতে ধীরে ধীরে স্থির হয়ে যাবে। এইবার আমি তো একটা কাজ করতে পারি, যতটা পরিমাণ এনার্জি ক্ষয় হচ্ছে, মানে এই যে এয়ার রেজিস্ট্যান্সের বিরুদ্ধে বা অন্যান্য রেজিস্ট্যান্সের বিরুদ্ধে যে কার্য করছে, যার জন্য এনার্জি কমে যাচ্ছে, ঠিক আছে। ধরলাম এর এনার্জি ই পরিমাণ ছিল, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি যদি একে ই পরিমাণ এনার্জি সাপ্লাই করি, মানে যতটা পরিমাণ এনার্জি কমে যাবে,
যতটা পরিমাণ এনার্জি কমে যাচ্ছে আমি যদি ততটা পরিমাণ এনার্জিকে সাপ্লাই করি, এটা চলছে, আমি চলতেছি, আমি চলছি, ঠিক আছে, আমি চলতে চলতে আমার কি হবে, এনার্জি ক্ষয় হবে, তো আমার স্পিড ধীরে ধীরে স্লো হয়ে যাবে, ভেলোসিটি ধীরে ধীরে স্লো হয়ে যাবে, রাইট। এবার আমাকে যদি অতটা পরিমাণ এনার্জি দেওয়া হয়, যতটা পরিমাণ আমি ক্ষয় করে ফেলছি, যতটা পরিমাণ আমি ক্ষয় করলাম, যতটা পরিমাণ আমি নষ্ট করলাম, শেষ করলাম, ততটাই যদি আমাকে আবার দেওয়া হয়, তাহলে তো আমার এনার্জি সবসময় কনজার্ভ থাকবে। মানে একদিক থেকে যতটা পরিমাণ বেড়ে যাচ্ছে এনার্জি, আরেক দিক থেকে আমি ততটা পরিমাণই এনার্জি দিচ্ছি। একদিক থেকে যতটা বেড়ে যাচ্ছে আরেক দিক থেকে ততটা পরিমাণই আমি এনার্জি দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে সেই অবমন্দিত কম্পন কিসে কনভার্ট হয়ে যাবে, মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পনে, রাইট। মুক্ত কম্পনে বা স্বাভাবিক কম্পনে, কারণ মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকে, ঠিক। এবার অবমন্দিতর ক্ষেত্রে কি হয়, বাস্তবে কি হয়, ধীরে ধীরে এনার্জি কমতে থাকে। তো যতটা পরিমাণ কমলো, আমি যদি ততটা পরিমাণই এনার্জি ওকে দেই, ততটা পরিমাণে যদি আমি এনার্জি ওকে দেই, তাহলে সেটা কি হবে, সেটা কি অবমন্দিত হবে, আর হবে না। সেটা কি হবে তখন, সেটা তখন মুক্ত কম্পন হয়ে যাবে বা স্বাভাবিক কম্পন হয়ে যাবে, রাইট। তো এখান থেকে কনসেপ্ট আসে হচ্ছে পরবেশ কম্পনের। কি কম্পনের, পরবেশ কম্পন বা প্রণোদিত কম্পন, বা ইংলিশে বলে ফোর্সড ভাইব্রেশন, ঠিক আছে। কি বলে, কোনো বস্তু যখন ভাইব্রেশন হয়, তখন যদি আমরা কোনো পর্যায়বৃত্ত বল ওকে প্রোভাইড করি, ঠিক আছে, কোনো পর্যায়বৃত্ত বল বা ফোর্স যেটাকে বলে ইংলিশে, পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক ফোর্স যদি আমি ওকে প্রোভাইড করি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির, তাহলে কি হবে, তাহলে সেই বস্তুটার ফার্স্টে আরেকবার বলি, একটু ইয়ে হয়ে গেল, একটা বস্তু নির্দিষ্ট ভাইব্রেশনে চলছে, রাইট, তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। এবার ওটা তো অবমন্দিত হবে, ধীরে ধীরে কমতে থাকবে, রাইট। তো যাতে না কমে সেজন্য আমরা কি করব, একটা নির্দিষ্ট পর্যায়বৃত্ত ফোর্স ওকে দিব, একটা ফোর্স অ্যাপ্লাই করব, যার জন্য কি হবে, ওর মধ্যে একটা এনার্জি মানে যেতে থাকবে। একটা বস্তু এনার্জি বেড়ে যাচ্ছে, তো আরেকটা দিক থেকে আমরা এনার্জি দিলাম, এবার এনার্জি দিতে হলে কি করতে হবে, একবার ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রাইট। এনার্জি তো এমনি এমনি দেওয়া যায় না, তো কিরকম, এটা যেহেতু ভাইব্রেশন হচ্ছে, তো ভাইব্রেশনাল ফোর্সই দিতে হবে। তো সেজন্য সেটাকে কি বলা হয়, পর্যায়বৃত্ত বল বা পিরিয়ডিক ফোর্স, ঠিক আছে, ভাইব্রেশন হবে যার জন্য। তো তার জন্য কি হবে, ওই বস্তুটা একটা নির্দিষ্ট ভাইব্রেশনে চলতে থাকবে, ঠিক আছে। বস্তুটা তো কমার কথা ছিল ধীরে ধীরে, কিন্তু এটা দেওয়ার জন্য কি হচ্ছে, ওকে ফোর্স করা হচ্ছে যাতে ও ওই ভাইব্রেশনে চলতে থাকে, ওই ভাইব্রেশনে চলতে থাকে, ঠিক আছে। আমি একটা নির্দিষ্ট ভাইব্রেশনে চলছি, ধরলাম এই বস্তুটা 10 হার্টজ ফ্রিকোয়েন্সিতে চলছে, 10 হার্টজ ফ্রিকোয়েন্সিতে চলছে। এবার এর এনার্জি ক্ষয় হচ্ছে, পুরোটা তো একবারে ক্ষয় হয়ে যাবে না। তো ক্ষয় হওয়ার জন্য যাতে না হয়, মানে ক্ষয় হয়ে যাচ্ছে, অল্প পরিমাণ ক্ষয় হচ্ছে, সেটা যাতে না হয়, তার জন্য আমরা কি করলাম, 5 হার্টজ ফ্রিকোয়েন্সির, 5 হার্টজ ফ্রিকোয়েন্সির কি করলাম, একটা এনার্জি প্রোভাইড করলাম, ঠিক আছে, মানে ভাইব্রেশনাল ফোর্স প্রোভাইড করলাম, ভাইব্রেশনাল এনার্জি প্রোভাইড করলাম, ওকে। ফোর্স তো না, এনার্জি বলে, ভাইব্রেশনাল এনার্জি বা ফোর্স বললে পিরিয়ডিক ফোর্স, ঠিক আছে। তো প্রোভাইড করলাম, তো কি হবে, একে ফোর্স করা হচ্ছে যাতে এই 5 হার্টজে চলতে থাকে। কেন, কারণ ফার্স্টে তো 10 হার্টজে চলার চেষ্টা করবে, 10 হার্টজে চলার চেষ্টা করবে, এবার চলতে চলতে এর তো নিজের এনার্জি শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি এখানে আছি, আমার ধীরে ধীরে এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আর ওই পাশ থেকে এনার্জি দেওয়া হচ্ছে, কোন এনার্জিটা আসছে আমার কাছে, ওর এনার্জিটা, আমারটা বেড়ে চলে যাচ্ছে। তাহলে কিছুক্ষণ পরে কি হবে, আমার কাছে সব ওর এনার্জিটাই থাকবে। তো আমাকে ফোর্স করা হচ্ছে কিসে, 5 হার্টজে চলার জন্য, আমাকে ফোর্স করা হচ্ছে কিসে, 5 হার্টজে চলার জন্য, রাইট। তো এই ধরনের যেহেতু ফোর্স করে এই ভাইব্রেশন করানো হচ্ছে, এই ভাইব্রেশনকে বলা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন বা প্রণোদিত কম্পন, ঠিক আছে। তো কি হলো, অবমন্দিত কম্পন যেহেতু ধীরে ধীরে কমতে থাকে, তো যতটা পরিমাণ এনার্জি ক্ষয় হলো কোনো কিছুর বিরুদ্ধে, ততটা পরিমাণ এনার্জি যদি আমি ওকে প্রোভাইড করি, তাহলে আমি কি করছি, ওকে ফোর্স করছি যাতে সে ওই কাজটা কন্টিনিউ রাখতে পারে। যদি ফোর্স না করতাম তাহলে ধীরে ধীরে বন্ধ হয়ে যেত, এনার্জি শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যেত। এবার আমি কি করলাম, এনার্জি প্রোভাইড করে ফোর্স করলাম, সেজন্য এই ধরনের কম্পনকে কি বলে, প্রণোদিত কম্পন বা ফোর্সড ভাইব্রেশন, ঠিক আছে। তো এই যে যেমন বললাম, এটা ধরলাম 10 হার্টজ ফ্রিকোয়েন্সিতে চলছে, এর ভাইব্রেশন হচ্ছে 10 হার্টজ ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ, ফ্রিকোয়েন্সি 10 হার্টজ। এবার আমি ওকে যে ভাইব্রেশন এনার্জি দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 হার্টজ, তাহলে ও কি করবে, ধীরে ধীরে 10 থেকে কোথায় ট্রান্সফার হয়ে যাবে, 5-এ। কিন্তু
যদি আমি একে 5 না দিয়ে কত দিতাম, 10 হার্জ দিতাম। আমি যদি 5 না দিয়ে 10 হার্জ দিতাম, মানে যে ফ্রিকোয়েন্সিতে ও চলছে সেই ফ্রিকোয়েন্সিরই আমরা যদি ভাইব্রেশনাল এনার্জি ওকে দেই, পর্যায়বৃত্ত বল যদি ওকে প্রোভাইড করি, পিরিয়ডিক ফোর্স যদি আমরা ওকে প্রোভাইড করি, তাহলে এই ক্ষেত্রে যে ভাইব্রেশন হবে সেটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটাকে নাম দেওয়া হয় অনুনাদি কম্পন। ঠিক আছে, অনুনাদি কম্পন। আর এর জন্য যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় অনুনাদ। ওকে, তো অনুনাদি কম্পনও কি এক ধরনের প্রণোদিত কম্পন, কারণ এই ক্ষেত্রে কি করা হচ্ছে, ফোর্সিত করা হচ্ছে, ওকে ফোর্সিত করা হচ্ছে। প্রণোদিত কম্পনের ক্ষেত্রে কি ছিল, ওর ফ্রিকোয়েন্সি যা ছিল তার থেকে হয় বেশি দিলাম বা কম দিলাম, বল প্রোভাইড করলাম। ঠিক আছে, এবার যদি সেই সেম পরিমাণ প্রোভাইড করি তাহলে কি হবে, তাহলে সেটা একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে অনুনাদি কম্পন। সেটা কি একটা স্পেশাল নাম থাকে, সেটা হচ্ছে অনুনাদি কম্পন। ঠিক আছে, তো অনুনাদি কম্পনও কি এক ধরনের প্রণোদিত কম্পন। ওকে, অনুনাদি কম্পনও কি এক ধরনের প্রণোদিত কম্পন। ঠিক আছে, বোঝা গেল এটাও। এরকম ছোট ছোট জিনিস আছে জাস্ট নাও। এরপরে লাস্ট কয়েকটা জিনিস, সেগুলো হচ্ছে মিউজিক নিয়ে যারা পড়াশোনা করেছে তারা ভালো জানবে এইসব সম্পর্কে। সেগুলো কি, প্রথম হচ্ছে সুরযুক্ত শব্দ আর সুর বর্জিত শব্দ। কাকে বলে, যে বস্তু বা যে জিনিসটার থেকে কি হয় শব্দ আসে সেটাকে কি বলা হয়, শোনক বলা হয়। ঠিক আছে, জিনিসটার থেকে শব্দ হয় সেটাকে শোনক বলা হয়। যেমন আমি কথা বলছি, আমার গলা কি এক ধরনের শোনক। ঠিক আছে, গলার থেকে তো আওয়াজ বেরাচ্ছে না, ষড়যন্ত্র যেটাকে বলে, ষড়যন্ত্র কি এক ধরনের শোনক। এবার শব্দ কি করে হয়, ভাইব্রেশনের জন্য হয়, আমরা সবাই জানি। তো কোনো শোনকের যদি ভাইব্রেশন যে হচ্ছে সেটা যদি পর্যায়ক্রমিক ভাবে হয়, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, ভাইব্রেশনটা যে হচ্ছে সেটা যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাহলে সেটাকে কি বলা হয়, সুরযুক্ত শব্দ। আর যদি সেটা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে না চলে, মানে ফার্স্টে এইভাবে ভাইব্রেশন, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, মানে অনিয়মিত হয়, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যদি না চলে, তাহলে সেটাকে কি বলা হয়, সুর বর্জিত শব্দ। ঠিক আছে, তো শব্দ জিনিসটা অনেকটা পার্সোনাল টাইপের জিনিস, কারণ আমার যে শব্দ ভালো লাগবে অন্য কারোর সেটা শুনতে ভালো না লাগতে পারে, কিন্তু সাইন্টিফিক্যালি তাও একটা ডিফারেন্সিয়েট করা হয়েছে সুরযুক্ত আর সুরবর্জিত। কিভাবে করা হয়েছে, যদি ওই শোনকের যে ভাইব্রেশন হবে ওটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, মানে পর্যায়ক্রমিক নিয়মে চলে, তাহলে সেটা কি হবে, সুরযুক্ত। যদি নিয়ম মেনে না চলে তাহলে কি হবে, সুর বর্জিত। ঠিক আছে, তো সুরযুক্ত শব্দের ক্ষেত্রে যদি একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়, সুরযুক্ত শব্দের ক্ষেত্রে, এই যে আমি কথা বলছি এর মধ্যে অনেক ধরনের ফ্রিকোয়েন্সি আছে। ওকে, কোনো শব্দ একটু বেশি ফ্রিকোয়েন্সি থাকবে, কোনোটা কম থাকবে, কোনোটা বেশি থাকবে, কোনোটা আরো কম থাকবে। ঠিক আছে, অনেক ধরনের থাকে, কিন্তু যদি একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় টোন বা স্বর, আর টোন বা সুর। ঠিক আছে, টোন বলা হয় বা বাংলায় সুর বলা হয়। ঠিক আছে, একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়। এবার যদি কথার মধ্যে, শব্দের মধ্যে যদি অনেক কটা ফ্রিকোয়েন্সি ইউজ হয়, যেমন নর্মালি আমরা কথা বলি, অনেক কটা ফ্রিকোয়েন্সি থাকে প্রায় কাছাকাছি। ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে অনেক কটা ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় স্বর বা নোট। ওকে, তো একটা কি থাকে, একটা থাকে টোন, আর একটা কি থাকে, নোট। ওকে, একটা টোন, একটা নোট। টোনের ক্ষেত্রে কি হয়, একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়, এটার ক্ষেত্রে মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ হতে পারে। এখানে এক না লিখে এরকম করে লিখি 1। টোনের ক্ষেত্রে কি হয়, একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়, আর নোটের ক্ষেত্রে কি হয়, মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ হতে পারে। ঠিক আছে, এবার নোটের ক্ষেত্রে ধরলাম অনেক কটা ফ্রিকোয়েন্সি ইউজ হলো, কত কত ইউজ হলো, ধরলাম একটা এক্সাম্পল নিলাম, 200 ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, তারপরে 400 ইউজ হচ্ছে, 500, 600, এই কটা ফ্রিকোয়েন্সি মিলে একটা নোট তৈরি হলো। ঠিক আছে, এই যে কথা বলছি, ধরলাম এই আমার এই কথার মধ্যে এতগুলো ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, 200 ফ্রিকোয়েন্সিরও শব্দ হচ্ছে, 400 হচ্ছে, 500 হচ্ছে, 600 হচ্ছে। ঠিক আছে, এইবার এই যে এতগুলো ইউজ হলো, এগুলোর মধ্যে কিছু কিছু ডিফারেন্সিয়েশন থাকে, মানে নামকরণ করা হয়েছে। তা আমাদের
প্রথম হচ্ছে মূল সুর। এই যে এতগুলা ফ্রিকোয়েন্সি ইউজ হলো, তার মধ্যে যার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এর মধ্যে সবচেয়ে কম কার? এটা 200টা। তাহলে এটাকে কি বলা হয়? মূল সুর বা ফান্ডামেন্টাল টোন। ঠিক আছে, মূল সুর বা ফান্ডামেন্টাল টোন। আর এটাকে বাদ দিয়ে বাকি যে কটা আছে, যেমন 400, 500, 600, এগুলোকে কি বলা হবে? উপসুর। ঠিক আছে, কি বলা হবে? উপসুর। এটা মূল আর এটা উপ। ঠিক আছে, তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে সমমেল। তারপরে কি থাকে? সমমেল। সমমেল কাকে বলে? এই যে 200 যে ফ্রিকোয়েন্সি যে হলো, এটা মূল সুর হলো। এই মূল সুরের যে সরল গুণিতক হয়, 200 ডবল কি হয়? 400 হয়। 200 3 গুণ কত হয়? 600 হয়। তাহলে 200, 400, 600 এগুলো কি বলা হবে? এগুলোকে বলা হবে সমমেল। ঠিক আছে, মানে মূল সুর যেটা, তার যে সরল গুণিতক হয়, তার যে সরল গুণিতক, যেমন 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম যে সরল গুণিতক হয়, সেই ফ্রিকোয়েন্সি গুলাকে কি বলা হবে? সেই ফ্রিকোয়েন্সি গুলাকে একসঙ্গে বলা হবে সমমেল। তার মধ্যে এই মূল সুরটাকে কি বলা হয়? প্রথম সমমেল। এর ডবল কি হচ্ছে? 400, সেজন্য এটা কি বলা হয়? দ্বিতীয়। 200 3 গুণ কি হচ্ছে? 600, তাহলে এটাকে কি বলা হবে? তৃতীয় সমমেল। তারপর যদি থাকতো 800, তাহলে সেটা কি হতো? চতুর্থ সমমেল। ঠিক আছে, তো এগুলোকে কি বলে? সমমেল। মূল সুরের সরল গুণিতক যেগুলো হয়, সেগুলোকে একসঙ্গে কি বলে? সমমেল বলে। ঠিক আছে, তারপরে আরো একটা থাকে, সেটাকে বলা হয় অষ্টক বা অক্টেট। ঠিক আছে, এগুলো সব যারা মিউজিক নিয়ে পড়াশোনা করে বা মিউজিক সম্পর্কে জানে, তাদের কাছে খুব চেনা জানা জিনিস থাকবে, ফ্যামিলিয়ার জিনিস থাকবে। কি বললাম? অষ্টক বা অক্টেট। কি বলে? এই যে মূল সুরটা আসলো 200 হার্জের ফ্রিকোয়েন্সির, এর ডবল 200 ডবল কত হয়? 400। তাহলে 400 ফ্রিকোয়েন্সি যেটা হবে, সেটাকে বলা হবে ওই 200 অষ্টক। 400 কি বলা হবে? অষ্টক বা অক্টেট। 200 মূল, রাইট? এবার মূলকে বেস করে সবকিছু হচ্ছে। মূলকে বাদ দিয়ে যেগুলো, সেগুলোকে উপসুর বলা হয়। মূলের যেগুলো, মূল সুরের যেগুলো সরল গুণিতক, সেগুলোকে সমমেল বলা হয়, যেমন 400, 600 এগুলো। আবার অষ্টক কাকে বলা হয়? এই মূল সুরের ডবলকে, মূল সুরের দ্বিগুণকে। মূল সুর 200, তার দ্বিগুণ কত হচ্ছে? 400। যদি 300 হতো, তাহলে তার ডবল কত হতো? 600টা হতো। তাহলে 200 ডবল হচ্ছে 400, তাই 200 মূল সুরের অষ্টক কে হচ্ছে 400। যদি এখানে 300 লিখতাম, তাহলে কি 400 হতো? হতো না, কারণ 300 ডবল কি হয়? 600 হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি 300 হতো, তাহলে 300 অক্টেট, 300 অক্টেট বা অষ্টক কত হতো? 600 হতো। ঠিক আছে, তো এরকম থাকে মূল সুর, উপসুর, সমমেল, অষ্টক, এক্সেট্রা এক্সেট্রা জিনিস। আরেকটা কি জিনিস থাকে? তীব্রতা আর তীক্ষ্ণতা, মানে লাউডনেস আর পিচ। ওকে, লাউডনেস আর পিচ, তীব্রতা আর তীক্ষ্ণতা। তীব্রতা কি জিনিস? লাউডনেস। নাম শুনে বোঝা যাচ্ছে যে শব্দ আমরা যত জোরে শুনতে পাবো, যে শব্দ আমরা যত জোরে শুনতে পাবো, তার কি হবে? লাউডনেস তত বেশি হবে। আবার যে শব্দটা আমাদের শুনতে সবচেয়ে বেশি কানে লাগে, তীক্ষ্ণ যেটা হয়, যেটাকে বলে, এটা বলে বোঝানো যাবে না, ঠিক? এটা এক্সপিরিয়েন্স করা জিনিস, ফিল করা জিনিস, রাইট? তো যেটা যত বেশি কানে লাগে, সেটার কি হয়? পিচ বেশি হয় বা তীক্ষ্ণতা বেশি হয়। তীক্ষ্ণ লাগে না কানে, মানে কোনগুলো হয়? এবার যেগুলোর ফ্রিকোয়েন্সি যত বেশি হয়, যেমন 200 থেকে তীক্ষ্ণ কি হবে? 400, তার থেকে তীক্ষ্ণ কি হবে? 500, তার থেকে বেশি হবে 600টা। ঠিক আছে, মানে যার ফ্রিকোয়েন্সি যত বেশি, সেটা তীক্ষ্ণতা তত বেশি হয়, মানে পিচ তত বেশি হয়, আমাদের কানে সেটা তত বেশি লাগে। ওকে, সো এই হচ্ছে এই চ্যাপ্টারের ছোট ছোট জিনিস। কম্পন 2 রকমের হয়, একটা ট্রান্সভার্স, একটা লংগিটিউডনাল, মানে তির্যক আর অনুদৈর্ঘ্য। ওকে, তারপরে কি হয়? একটা হয় হচ্ছে কম্পন কিরকম হতে পারে? এক তো স্বাভাবিক কম্পন বা মুক্ত কম্পন, যেটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, এক্সেট্রা এক্সেট্রা জিনিস। ওকে, ওটা কি আইডিয়াল কেসের ক্ষেত্রে হয়। বাস্তবে কি হয়? বাস্তবে হচ্ছে অবমন্দিত কম্পন, মানে ধীরে ধীরে কমতে থাকে সবকিছু, কারণ এনার্জি কমতে থাকে, এনার্জি ক্ষয় হতে থাকে। এবার আমি যদি যতটা পরিমাণ এনার্জি ক্ষয় হচ্ছে, ততটা পরিমাণ এনার্জি যদি প্রোভাইড করি, তাহলে কি করা হচ্ছে? ওকে ফোর্স করা হচ্ছে জিনিসটাকে, যে তুই ঘোর, এভাবে চলতে থাক। তো সেটাকে কি বলা হয়? প্রণোদিত কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। এবার এই যে এনার্জি প্রোভাইড করছি, সেটার যে ফ্রিকোয়েন্সি হবে, সেটা যদি ওই বস্তুটার অরিজিনাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে যায়, তাহলে সেটাকে কি বলে? অনুনাদি কম্পন। ঠিক আছে, অনুনাদি কম্পন কি?
প্রণোদিত কম্পনেরই একটা পার্ট, জাস্ট স্পেশাল বৈশিষ্ট্য কি এই ক্ষেত্রে যেটা প্রোভাইড করব আর যেটা বস্তুটা আছে ওই দুটার ফ্রিকোয়েন্সি কি হবে, ম্যাচ করে যাবে। ওকে, তারপরে কি হয়, তারপরে হচ্ছে সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দ হয়, যেগুলো ক্ষেত্রে যে ভাইব্রেশন হয় এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, সেটাকে সুরযুক্ত শব্দ বলে, যেটা ক্ষেত্রে অনিয়মিত হয় সেটাকে সুরবর্জিত বলে। এবার সুরযুক্তর মধ্যে দু রকমের হতে পারে, এক টোন আর একটা নোট। টোনের ক্ষেত্রে কি হয়, একটাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়, নোটের ক্ষেত্রে মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ হতে পারে, যেমন এখানে 200, 400, 500, 600 ইউজ হচ্ছে। এবার এগুলোর মধ্যে ভাগ থাকে, 200 কে প্রথম সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি থাকে সেটাকে কি বলে, মূল সুর, বাকিগুলোকে উপসুর। মূল সুরের সরল গুণিতক মানে যেমন 400, 600, তারপর 800, এগুলোকে কি বলা হবে, এগুলোকে বলা হবে হচ্ছে সমমেল, ঠিক আছে। তারপরে 200 ডবল মানে মূল সুরে যে ডবল হবে সেটাকে কি বলা হবে, অষ্টক বলা হবে। তারপর তীব্রতা আর তীক্ষ্ণতা, ঠিক আছে। এগুলোই ছোট ছোট টার্ম ছিল যেগুলো এই চ্যাপ্টারের একটু বোঝার জিনিস, ঠিক আছে। সিম্পল জিনিস, সহজ চ্যাপ্টার, একবার বইয়ের রিডিং পড়ে নিবা, সব একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে এটা দিয়ে এই চ্যাপ্টারও কমপ্লিট, ঠিক আছে আমাদের কাছে। সো চ্যাপ্টার যখন কমপ্লিট আর কি, সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে নতুন চ্যাপ্টার। টাটা।